বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের উত্থান এবং শেখ মুজিবের পতন এই উভয় ঘটনার সঙ্গে অত্যন্ত নাটকীয়ভাবে জড়িয়ে আছে তার খুব কাছের দুটি নাম। একজন শেখ ফজলুল হক মনি, আরেকজন সিরাজুল আলম খান। একসময় এরা দুজনে ছিলেন শেখ মুজিবের শিষ্য, কিন্তু স্বাধীন দেশে এদেরই একজন হয়ে ওঠেন শেখ মুজিবের প্রধান প্রতিপক্ষ। রাজনীতির শুরুতে তারা ছিলেন খুবই ঐক্যবদ্ধ। দুজনে ছিলেন ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তবে এই একটি বিষয়ে মিল থাকলেও রাজনৈতিক আদর্শ, লক্ষ্য কিংবা চিন্তাভাবনার দিক থেকে এরা দুজন সম্পূর্ণ আলাদা। শেখ মুনির লক্ষ্য ছিল পাকিস্তানের কাঠামোর ভেতরে থেকে ক্ষমতায় যাওয়া, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা নয়, সমগ্র পাকিস্তানের নেতৃত্ব বা ক্ষমতা গ্রহণ করা। আর অন্যদিকে সিরাজুল আলম খান চেয়েছিলেন পাকিস্তান থেকে বেরিয়ে এসে বাংলাদেশের স্বাধীনতা। ছাত্রলীগের এই দুই প্রধান নেতার আলাদা আলাদা স্বপ্ন ধীরে ধীরে সংক্রমিত হতে থাকে পুরো দলে। এর ফলে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে ছাত্রলীগ। শুধু ছাত্রলীগই নয়, ধীরে ধীরে এই দুই নেতার দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে জাতীয় রাজনীতিতে এবং ডেকে আনে অনিবার্য বিপর্যয়। এমনকি অনেক বিশ্লেষকের মতে ইতিহাসের ধারাবাহিকতা লক্ষ্য করলে দেখা যায় মূর্তিমান শেখ মুজিবের পতনের নেপথ্যে ছিল এই দুই নেতার দ্বন্দ্ব। কিন্তু দ্বন্দ্বের শুরুটা হয়েছিল কিভাবে, একটু পেছনে যেতে চাই। এই দুজনেরই রাজনৈতিক সূচনা হয়েছিল 60-এর দশকে। এ সময় সিরাজুল আলম খানের নেতৃত্বে একদল তরুণ যোগ দেয় আওয়ামী লীগে। একই সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে আসেন শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি। 1960 থেকে 63 এই 3 বছর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ মনি। তার মেয়াদ শেষ হওয়ার পর ঠিক ওই বছরই ছাত্রলীগের কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হেরে যান শেখ মনি, আর জয়লাভ করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারই প্রতিদ্বন্দ্বী সিরাজুল আলম খান। আর মূলত বিভক্তির শুরুটা ঠিক এখান থেকেই। সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই ক্রমেই সিরাজুল আলম খান আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালীদের একজন হয়ে ওঠেন। 3 বছর পর 6 দফা আন্দোলনের সময় গ্রেপ্তার হন শেখ মনি। এর ফলে আরও বেশি প্রভাবশালী অবস্থানে চলে যান সিরাজুল আলম খান। তার এই অবস্থান আরও বেশি পাকাপোক্ত হয় 69-এর গণঅভ্যুত্থানের সময়। কারণ এ সময় শেখ মুজিব এবং শেখ মনি তারা দুজনই কারাগারে বন্দী, এবং তাদের অনুপস্থিতিতে আন্ডারগ্রাউন্ডে থেকে একদিকে আইয়ুব খান বিরোধী আন্দোলন, অন্যদিকে আওয়ামী লীগ গঠনে ভূমিকা রেখে চলেন সিরাজুল আলম খান। সে সময় কার্যত আওয়ামী লীগের পুরো নিয়ন্ত্রণ চলে আসে তার হাতে। মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদের প্রবাসী সরকারের সঙ্গে এই দুই নেতার এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। দেশ স্বাধীন হওয়ার পর মুজিব বাহিনী দেশের নেতৃত্ব তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে এবং তারা চেয়েছিল সেটাই। কিন্তু তাদের নিজেদের মধ্যে ছিল নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, অর্থাৎ সিরাজুল আলম খান নাকি শেখ মনি, কে নেতৃত্ব দিবে। এর মধ্যে সংখ্যার হিসেবে সিরাজুল আলম খানের ধারাটি ছিল বড় এবং শক্তিশালী। যদিও 10 জানুয়ারি যখন শেখ মুজিব দেশে ফিরে আসলেন, সিরাজুল আলম খান তখনও ভারত থেকে দেশে ফিরতে পারেননি। আর এই সুযোগে শেখ মনি তার নিজের মতো করে শেখ মুজিবকে যুদ্ধের 9 মাসের বর্ণনা দিয়ে অনেকটা প্রভাবিত করতে থাকেন। যেহেতু শেখ মনি শেখ মুজিবের ভাগ্নে, তাই মুজিব খুব সহজেই তার ভাগ্নের কথাগুলো বিশ্বাস করতে থাকেন। এরপর সিরাজুল আলম খান যখন দেশে ফিরে এলেন, ততদিনে শেখ মুজিবের সঙ্গে তার আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক তো থাকলোই না, উল্টো দূরত্ব তৈরি হয়ে গেল। এটি হলো তাদের মধ্যে ভাঙনের বাস্তব কারণ। এরপর ক্রমান্বয়ে শেখ মুনি ও সিরাজুল ইসলাম খানের দ্বন্দ্ব আরও সামনে চলে আসে। 1972 সালের 19 জুলাই ছাত্রলীগের দুই গ্রুপ, অর্থাৎ সিরাজপন্থীরা পল্টনের ময়দানে এবং মণিপন্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন আয়োজন করে, এবং দুই গ্রুপই বঙ্গবন্ধুকে তাদের অনুষ্ঠানের প্রধান অতিথি করেন। কিন্তু শেষ পর্যন্ত শেখ মুজিব শেখ মনি গ্রুপের অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই দুই তরুণের দ্বন্দ্বে এতদিন প্রকাশ্যে কাউকে সমর্থন না করলেও এবার শেখ মনির প্রতি শেখ মুজিবের পক্ষপাত স্পষ্ট হয়ে যায়।
এবং এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসেন বিক্ষুব্ধ সিরাজুল আলম খান। 31 অক্টোবর 1972 সালে সিরাজুল আলম খান তার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দীক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এম এ জলিলকে সভাপতি, আসম আব্দুর রবকে সাধারণ সম্পাদক এবং শাহজাহান সিরাজকে যুগ্ম সম্পাদক করে গড়ে তোলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। ইতিহাসে এর পরের ঘটনা সবারই জানা। স্বাধীন দেশে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল না হওয়ায় মুজিবের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে থেকে। এই অবস্থায় তিনি প্রত্যাবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল, যার পরিণতিতে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে নিহত হন শেখ মুজিব।